রাশিয়ার ইয়েকাতেরিনবর্গ শহর যেন আজ বৃষ্টিতে ভাসছে। এ বছরের ভিতর এই প্রথম এত ভারী বৃষ্টি হল। গত বেশ কয়েকদিন ধরেই চলছে একটানা বৃষ্টিপাত। রাস্তাঘাট তলিয়ে গেছে বৃষ্টির জলে। বাহির জগতে মানুষের চলাচলও লঘু হয়েছে এর দরুন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন মাঝরাত। বাইরে মানুষের চলাচল নেই। এই তীব্র নিশুতি বৃষ্টির রাতে সবাই দরজায় খিল এঁটে ঘুমিয়ে গেছে। হয়তো কদাচিৎ ২-৩ জন এখনও আছে বাইরে। হেসেতু মামের মেয়েটাও তাদেরই অন্তর্গত। হেসেতু একটা রেস্তোরাঁয় কাজ করে। সন্ধ্যা থেকে তার কাজ শুরু হয়ে ৫ ঘণ্টা যাবৎ চলে। কিন্তু আজ সে ভুলবশত ২টো প্লেট ভেঙে ফেলেছে, যার কারণে রেস্তোরাঁর মালিক এত রাত পর্যন্ত কাজ করিয়েছে তাকে। রেস্তোরাঁর মালিক একজন মোটাসোটা আফ্রিকান মহিলা। মহিলাকে হেসেতুর কখনোই পছন্দ হয়নি। মহিলার ব্যবহারের কারণে সে অনেকবার চাকরি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছে, কিন্তু অন্যত্র চাকরি না হওয়ার কারণে সে চাকরিটা ছাড়তে পারছে না। হেসেতু অনাথ। নিজের যাবতীয় চাহিদা নিজের অর্জিত অর্থ দ্বারাই সম্পূর্ণ করতে হয়। কাজটা ছেড়ে দেওয়া তার জন্য অনেক কঠিন ব্যাপারের জন্য। আজ অবশ্য সে কাজেই আসতে চাচ্ছিল না, বৃষ্টির কারণে। এত বৃষ্টি শুরু হয়েছে। দুর্ভাগ্যবশত কোনো গাড়িও পায়নি। অগত্যা পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে। হেসেতুর মাথার ওপর কালো ছাতা। বৃষ্টির পানি ছাতায় পড়ে গড়িয়ে যাচ্ছে। হাঁটার কারণে ছলাৎ ছলাৎ একটা শব্দ হচ্ছে পানিতে। নিজ এলাকার মধ্যে ঢুকে পড়েছে সে। সরু একটা গলি পার হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে দ্রিম দ্রিম করে। গত ২ মাসে মোট ৬ জন মানুষ খুন হয়েছে এলাকার ভিতর। খুনের ধরন একই। বলা হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। পুলিশ তদন্ত চালাচ্ছে। হেসেতুর নেত্রপটে ভাসতে লাগল মৃত লাশগুলোর ছবি। প্রতিটা লাশের মাথা থেঁতলানো। পুরো শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে ধারালো অস্ত্র দ্বারা। মাথা থেকে কান দুটো কেটে নেওয়ার ফলে কান অদৃশ্য। বুকের বাঁ পাশে, ঠিক যেখানে হৃৎপিণ্ড, সেখান বরাবর ধারালো অস্ত্র চালানো হয়েছে অনেকবার। হাত পায়ের নখগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। হেসেতুর পুরো শরীরে বিজলি চমকানোর মতো ভয় চমকে উঠল। এখন যদি তার ওপরও হামলা করে সেই খুনি, আশেপাশে একটা মানুষেরও অস্তিত্ব নেই। সে চিৎকার করলে কেউ দেখতেও আসবে না। না, তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছতে হবে। হেসেতু পায়ের গতি দ্রুত করল। অল্পতেই সে পার হয়ে এলো অনেকটা পথ। কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করায় জমে গেল বরফের ন্যায়। মনে হলো সে দাঁড়ানো মাত্র পিছনে পানিতে যে শব্দটা হচ্ছিল সেটাও থেমে গেছে। হেসেতুর শির দাঁড়াবে ভয়ের শৈত্যধারা গড়িয়ে পড়ল। থরথর করে কাঁপতে লাগল তার শরীর। পিছনে কারো উপস্থিতি অনুভব করতে পারছে। কেউ একজন আছে পিছনে, আর তার ধারণা এটা ওই খুনিটা। তাকেও খুন করতে এসেছে। ভয়ের ঝটিকা তীব্র হয় হেসেতুর। চোখ দিয়ে জল গড়ায়। সে ভয়ে এতটাই আড়ষ্ট যে সামান্যতম পিছন ফেরার শক্তিটুকু খুঁজে পেল না। সাহসের স্থিতি ভয়ে শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করেছে। কিছু সময় ওভাবেই কাটল। পিছনে আর কোনো শব্দ হল না। পিছনের মানুষটা একটু নড়েনি পর্যন্ত। কিছু সময় পর হেসেতু ভীত হৃদয়ে আস্তে করে মাথা ঘুরিয়ে তাকাল। আর ঠিক তখনই রেনকোট পরা লোকটা হাতের হাতুড়িটা দিয়ে আঘাত করল হেসেতুর মাথায়। যন্ত্রণা আর ভয়ে চিৎকার করে হেসেতু পড়ে গেল গলির রাস্তায়। পানিতে ঝপ করে শব্দ হলো একটা। লোকটা এগিয়ে এসে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করতে শুরু করল হেসেতুর মাথায়। হেসেতুর শরীর নেতিয়ে পড়তে বেশি সময় নিল না। প্রথমে অসহ্য আঘাতে চিৎকার করলেও বেশিক্ষণ স্থায়ী হল না সেই চিৎকার। ক্ষণিকের ভিতরই তার চিৎকার করার শক্তিও লোপ পেল। থেঁতলে গেছে মাথা। চোখ, নাক, ঠোঁট সর্বত্রই হাতুড়ির বাড়ি লাগার কারণে গভীর জখম সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ওর মুখ দেখলে ভয়ে হৃৎপিণ্ড নড়ে উঠবে যে কারোর। স্ট্রিট লাইটের আলো ঝাপসা হলেও তাতে দেখা গেল পানির বর্ণ লাল রূপ ধারণ করেছে। ধীরে ধীরে লাল রংটা আরও বিস্তৃত হল। রেনকোট পরিহিত লোকটার হাতুড়ির জোরালো বাড়িটা আবারও গিয়ে লাগল হেসেতুর মাথায়। হেসেতুর শরীর নিথর। যদিও নিথর শরীর থেকে প্রাণ পাখিটা তখনও উড়াল দেয়নি, তবে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে জীবনের প্রহর। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া, ২০২১ সাল। সাদা ওয়েডিং ড্রেস পরিহিত মেয়েটার দু চোখে প্রতারণার অশ্রু ছলছল করছে। তার বিশ্বস্ত পুরুষটা তার সাথে এত বড় প্রতারণা করল, এভাবে ঠকালো তার বিশ্বাস, ভালোবাসাকে। তারাশ নাতালিয়ার ২ হাত আঁকড়ে ধরে ব্যাকুল কণ্ঠে বলল, এটা বিশ্বাস করো না নাতালিয়া, এটা ফেক, এটা অবশ্যই ফেক। আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম তারাস। নাতালিয়ার চোখ বেয়ে জল নেমে গেল। কিন্তু তুমি আমাকে মিথ্যা বলেছ। যে সম্পর্কের ভিতর মিথ্যা থাকে সেই সম্পর্ক কোনোদিনও সুখী হয় না। নাতালিয়া তারাসের হাত ছাড়িয়ে দিল। তারাস হাতটা ধরে রাখতে চেয়েও পারল না। নাতালিয়া ফিরে এলো যেখানে কিছুক্ষণ পরই তার আর তারাসের বিয়ে হতো।
নাতালিয়া তার বাবা ইম্মানুয়েলকে বলল, ফিরে চলো পাপা, আমি এই বিয়ে করব না। অল্পক্ষণের মধ্যেই চার্চ ফাঁকা হয়ে গেল। তারাস শত বলেও নাতালিয়া আর ওর পরিবারকে মানাতে পারল না। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। চার্চে তারাস আর তার গোটা কতক বন্ধু রয়েছে এখন। তারাসের মা বাবা কেউ উপস্থিত নেই, তারা থাকে মস্কোতে। কথা ছিল বিয়ের 2 দিন পর সে আর নাতালিয়া মস্কোতে গিয়ে মা বাবার আশীর্বাদ গ্রহণ করবে এবং ওখানে থাকবে কিছুদিন। কিন্তু সব কিছু এখন ভেঙে গেছে। তারাসের প্রচণ্ড ক্ষোভে চিৎকার করতে ইচ্ছা হল। তারাসের সবচেয়ে কাছের বন্ধু লিওনিড এসে নিচু স্বরে বলল, জেনোভিয়া পার্কিং সাইডে আছে। তারাসের দুচোখ হঠাৎ রাগে আগুনের মতো দীপ্তি ছড়াল। ক্ষুব্ধ চৈতন্যে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করল, নেপোসো লুসিয়ানায়া দেভোচকা। সে দ্রুত গতিতে বেরিয়ে গেল চার্চের ভিতর থেকে। চার্চের লনটা বিশাল, সবুজ ঘাসে আবৃত। বিশাল লনটার এক পাশে রয়েছে পার্কিং সাইড। ওখানে মাত্র 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। তার ভিতর থেকে জেনোভিয়ার গাড়িটা খুঁজে বের করতে তারাসের কোনো প্রকার কষ্টই হল না। সে এগিয়ে এসে প্রচণ্ড এক আঘাত করল জেনোভিয়ার গাড়িতে। বেরিয়ে এসো, চেঁচিয়ে বলে উঠল জেনোভিয়াকে। জেনোভিয়া বেরোল না। গাড়ির কাঁচটা নেমে গেল নিচে। ভিতরে দেখা গেল নীলাভ রঙের পোশাক পরিহিত একটা মেয়ে বসে আছে। চেহারা তার উজ্জ্বল ফর্সা এবং গোলাকৃতির। মাথায় একটা হেয়ার ব্যান্ড, কাঁধ বেয়ে সোনালি চুলগুলো সামনে নেমে এসেছে। নীল চক্ষুদ্বয় তারাসের ওপর আবর্তিত। তারাসকে গভীর চোখে দেখছে সে। তারাসের পরনে বিয়ের স্যুট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, ফ্রেশ শেভিং করা মুখটা আজ বেশি উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছে। বিয়ে বলে কি তারাস বেশি সুন্দর হয়ে গেছে, ভাবল জেনোভিয়া। এও ভাবল তারাস আগে থেকেই বেশ সুন্দর ছিল। বিয়ের দিনে এত সুন্দর হওয়ার কোনোই প্রয়োজন ছিল না। যে সুন্দর তার আরও বেশি সুন্দর কেন হতে হবে? কি বলেছ তুমি নাতালিয়াকে? ভীষণ রেগে বলল তারাস। তোমার আর আমার ভিতর এখনও রিলেশনশিপ চলছে? যে রিলেশনশিপ 4 মাস আগেই ভেঙে গেছে, সেই রিলেশনশিপ? আর কি বলেছ? তোমার গর্ভে আমার সন্তানের অস্তিত্ব? সিরিয়াসলি? ভুয়া প্রেগন্যান্সির রিপোর্ট দেখিয়েছ তুমি ওকে? কেন করেছ এসব? আমার বিয়ে ভাঙার কি কারণ? আমার সুন্দর জীবন অসুন্দর করার লক্ষ্যে কেন নেমেছ তুমি? চিৎকার করে জানতে চাইল তারাস। আমাদের বিচ্ছেদ ঘটেছে 4 মাস আগে, অথচ তুমি নাতালিয়ার সাথে 5 মাস যাবৎ সম্পর্কে আছো। এর মানে 1 মাস তুমি আমার সাথেও সম্পর্ক রেখেছ, নাতালিয়ার সাথেও রেখেছ। জেনোভিয়া আরও কিছু বলার আগেই তারাস বলল, না, আমি রাখিনি। তোমার সাথে আমি সম্পর্ক রাখিনি। তোমার সাথে আনুষ্ঠানিক ব্রেকআপের আগেই আমি 2 মাস ধরে তোমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছিলাম। সুতরাং বলা যায় আমাদের বিচ্ছেদ ঘটেছে 6 মাস আগে, যার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বয়স 4 মাস। সেটাই তো, 4 মাস কেন? যদি তুমি আমার সাথে থাকতে এতই অস্বস্তিত বোধ করতে, তখন তোমার আরও আগে বলা উচিত ছিল আমাকে। কিন্তু তুমি নাতালিয়ার সাথে 1 মাস প্রেম করার পর আমার সাথে ব্রেকআপ করেছিলে। ওটাই তোমার ভুল। আর ভেবে নাও এটাই তোমার ভুলের শাস্তি। হ্যাঁ, ভুল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তো তোমার মতো পাগল একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম। তারাস আর কিছু বলতে চাইল না। সে জানে জেনোভিয়াকে বেশি কিছু বলে লাভ নেই। সে চার্চে প্রবেশ করার উদ্দেশ্যে যখন 1 পা সামনে এগোল, তখনই জেনোভিয়া বলল, আসলে আমি তোমার বিয়ে কেন ভেঙেছি জানো? তারাস দাঁড়ালো। কারণ আমি এটা সহ্য করতে পারছিলাম না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সেদিন যখন বলছিলে আমাদের সম্পর্কটা তুমি আর সামনে এগিয়ে নিয়ে যেতে চাও না, তখন আসলে আমাদের সম্পর্কটা থেমে যায়নি, থেমে গিয়েছিল আমার হৃৎস্পন্দন। আর আজ আমি এটা না করলে হয়তো চিরতরেই আমার হৃৎস্পন্দন থেমে যেত। আমি দুঃখিত এটার জন্য যে আমি ভালোবাসি তোমাকে। তারাসের হৃদয় সহসা অদ্ভুত কম্পনে কম্পিত হল। যে কম্পনে হৃদয় কোমল হল, চোখে জমাট বাঁধল নীর। সে পিছন না ফিরে বলল, যা করেছ তাতে আমার উচিত ছিল তোমাকে গ্রেফতার করা, কিন্তু করুণা করে তোমাকে ছেড়ে দিয়েছি। আর দাঁড়িয়ে থেকো না, আমি এতটা ভালো নাও থাকতে পারি। তারাস পিছনে গাড়ি চলে যাওয়ার শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখল চার্চ এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে জেনোভিয়ার গাড়ি। হয়তো মেয়েটা তার কথা শোনেনি। তারাস দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, আমি নাতালিয়াকেও ভালোবাসি না, আর তোমাকেও না। নাতালিয়াকেও ভালোবাসি না বলার সময় যতটা দৃঢ় শোনালো তারাসের কণ্ঠ, তোমাকেও না বলার সময় সেই দৃঢ়তা যেন ততটাই নড়ে উঠল। কণ্ঠের মতো তার হৃদয়েও দৃঢ়তা নেই, নড়বড়ে। ছেলেটার নাম বেনিন কক্স, বয়স 28। চুল এবং চোখের রং উভয়ই গাঢ় কালো। ওর ত্বকের রং খুবই উজ্জ্বল, চেহারায় সৌন্দর্যের উজ্জ্বল প্রভা প্রজ্জ্বলিত। চোখে কোনো সমস্যা নেই, তবুও ওকে সব সময় গোল ফ্রেমের চশমা পরে থাকতে দেখা যায়। এমনিতেই আলাভোলা দেখতে, চশমা পরার কারণে যেন আরও বেশি আলাভোলা লাগে। বাবা মায়ের একমাত্র সন্তান। ওদের পৈতৃক নিবাস আমেরিকায়। আগে ইয়েকাতেরিনবার্গে থাকত, কিন্তু সে শহর ছেড়ে এখন সেন্ট পিটার্সবার্গ। নির্দিষ্ট স্থানে এসে গাড়ি থামালো রোমেরো। তার পাশের সিট, পিছনের সিট এবং গাড়ির ডিকি সব পূর্ণ জিনিসপত্রে। আজ সে নতুন বাসায় উঠবে। এই শহরেও সে নতুন। আগে ইয়েকাতেরিনবার্গ শহরে থাকত,
কিন্তু শহরটার প্রতি তার বিতৃষ্ণা জমে গিয়েছিল। বলা বাহুল্য যে প্রায় অনেক স্থানেই সে 1 বছরের বেশি থাকতে পারেনি। 1 বছরেই তার বিতৃষ্ণা চলে এসেছে। তবে ইয়েকাতেরিনবুর্গ শহরের প্রতি বিতৃষ্ণাটা একটু আগে ভাগেই এসেছে। মোটে 10 মাস থেকেছিল সেখানে। রোমেরো একবার ভিতরে ঢুকে দেখল বাড়িটার। সে অনলাইনে বাড়িটা দেখেছিল, আর অনলাইনেই বাড়িটা 6 মাসের জন্য ভাড়া নিয়েছে। একটা বেডরুম, লিভিং রুম, কিচেন, ওয়াশরুম ব্যতীত আর কিছু নেই। থাকারই বা কী দরকার? একজন মানুষের থাকার জন্য এই যথেষ্ট। রান্নাঘরে চুলা, ওভেন, ফ্রিজ সবই আছে। যদিও ফ্রিজও পাবে এটা সে আশা করেনি। ভেবেছিল ছবিতে বেকারি ফ্রিজ দেখাচ্ছে। কিন্তু না, তারা ওর ধারণাকে ভুল প্রমাণিত করেছে। বাইরে চলে এলো রোমেরো। আশপাশটায় চোখ বুলালো। রাস্তার 2 পাশেই বাড়ি। তার বাড়িটার বাম পাশে একদম পাশাপাশি আরও 2টো বাড়ি আছে। বাড়ি 3টার ভিতর দূরত্ব খুবই সীমিত। কাঠের বেড়া ছাড়া আর কিছু নেই বাড়ি 3টাকে আলাদা করার। বাড়ি 3টার রং এক হলে ভালো হতো, ভাবল রোমেরো। কিন্তু রং ভিন্ন। তার বাড়িটা বাদামি, ভিতরের বাড়িটা সাদা, আর তার পরের বাড়িটা খয়েরি রঙের। বাড়ি 3টার সামনে রাস্তার ওপারে আরও একটা বাড়ি রয়েছে সাদা রঙের। আরও বেশ কিছু বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এপাশে ওপাশে। সেগুলো কিছুটা দূরবর্তী। গাড়ির দিকে এগিয়ে গেল সে। আগের বাসা থেকে সবকিছু আনেনি আজকে সাথে করে। টুকিটাকি যা পেরেছে নিয়ে এসেছে। কাল অথবা পরশু গিয়ে বাকিগুলো নিয়ে আসবে। জিনিসপত্রগুলো ঘরের ভিতরে নিয়ে আসতে গিয়ে রোমেরো অনুভব করল এগুলো খুবই ভারী। সে ভিতরে বয়ে আনতে আনতে ক্লান্ত হয়ে গেল। সহসা সে দেখতে পেল মাঝখানের সাদা বাড়িটার সামনে কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরা সোনালি চুলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে সরল মনে মেয়েটার কাছে সাহায্য প্রার্থনা করে বলল, হেই, আমাকে এগুলো ভিতরে নিয়ে যেতে সাহায্য করো। জেনোভিয়ার কানে কথাটা আসামাত্র সে সচকিত হল। সে এতক্ষণ ধরে ভাবছিল, অবাকও হচ্ছিল। তার বাড়ির দুপাশের 2টো বাড়ি এতদিন ধরে খালি পড়েছিল, কিন্তু 2টো বাড়ি একই সাথে বিক্রি হয়ে গেছে। আর আজ একই দিনে ক্রেতারা বাড়িতে উঠেছে তাও আবার প্রায় একই সময়ে। এক ক্রেতারা একটু আগে এসেছে, আর আরেক ক্রেতা তার ঠিক একটু পরে এসেছে। বিষয়টা খুবই আজব লাগছিল জেনোভিয়ার কাছে। এর মাঝে শুনতে পেল শেষে আসা ছেলেটা তাকে ডেকে কথাটা বলেছে। জেনোভিয়া তাকালো ছেলেটার দিকে। ছেলেটার মাথায় কালো চুল, চেহারার গঠনও আকর্ষণীয়। কালো প্যান্ট আর টি শার্ট গায়ে, 2 চোখে সাহায্যকামী দৃষ্টি। জেনোভিয়া কাঠ গলায় বলল, আমি তোমার কাজের মেয়ে নই। বলেই ভিতরে চলে গেল সে। ওদিকে রোমেরো তাজ্জব হয়ে গেছে। এত বাজে ব্যবহার! সে এখন মেয়েটার নতুন প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি প্রতিবেশী সদয় থাকবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু এই মেয়ে বাজে ব্যবহার করে চলে গেছে। পৃথিবী থেকে যে মানবতা উঠে গেছে তার জলজ্যান্ত উদাহরণ রোমেরো আরও একবার পেল। এই যে, আমি কি তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারি? পিছন থেকে কথাটা এলো। কিঞ্চিত অবাক হল রোমেরো। কথাটা কি তাকে বলেছে কেউ? কিন্তু এটা তো অসম্ভব। সে মনে প্রাণে বিশ্বাস করে পৃথিবীর বুক থেকে মানবতা বিলীন হয়ে গেছে, যার নিদর্শন সে এই একটু আগেই পেয়েছে। কিন্তু এখন কেউ যেচে আসে তার সাহায্য করতে চাইছে, এটা সত্যি সে মানতে পারছে না, কিংবা বিশ্বাস হচ্ছে না তার। প্রথমে ভাবল এটা কেবলই ভ্রম, কিন্তু পিছনে তাকিয়ে গোল চশমা চোখের ডেনিম জিন্স শার্ট পরিহিত ছেলেটাকে দেখে চমকে গেল। কেউ কি সত্যিই তার সাহায্য করতে চাইছে? না, দরকার নেই, আমি নিজে করে নিতে পারব, ধন্যবাদ। একজনের কাছ থেকে বাজে ব্যবহার পেয়ে রোমেরোর মন সায় দিল না আর কারো কাছ থেকে সাহায্য নিতে। ছেলেটা বলল, কিন্তু আমার কোনো সমস্যা ছিল না তোমাকে সাহায্য করতে। রোমেরো চমকে উঠল। মনে হল এই ছেলেটার ভিতর কিছুটা মানবিকতা আছে। রোমেরোর ইচ্ছা করছে এখনই হাতের ব্যাগটা ছেলেটার হাতে তুলে দেয়, কিন্তু আবার নৈতিকতা দেখাতে গিয়ে বলল, না, এইটুকু কাজ আমি নিজেই করে নিতে পারব। ঠিক আছে, যেমন তুমি চাও। ছেলেটা আর যেচে এগিয়ে এলো না সাহায্য করতে। রোমেরো আহত হল। ছেলেটা আর একবার যদি সাহায্য করার কথা বলতো, সে অবশ্যই ছেলেটার সাহায্য গ্রহণ করত। কিন্তু রোমেরো তার কাপড়ের ব্যাগটা ভিতরে নিয়ে যেতে যেতে ভাবল, পৃথিবী থেকে আসলেই মানবতা উঠে গেছে। বললাম সাহায্য চাই না, আর অমনি সাহায্যের হাত গুটিয়ে নিল। ব্যাগটা ভিতরে রেখে বাইরে এসে দেখল চশমা পরা ছেলেটা তখনও দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলল, আমিও নতুন এসেছি। খয়েরি রঙের বাড়িটার দিকে অঙ্গুলি করল। ওই বাড়িটা কিনেছি আমরা। আমার নাম বেনিম কক্স। আমি আনন্দিত তোমার মতো একজন সমবয়সী প্রতিবেশী পেয়ে। নিশ্চয়ই আমরা একে অপরের ভালো প্রতিবেশী হব। ছেলেটা কথাগুলো হাস্যমুখে বলল। রোমেরো যদি এখন একটু না হাসে তাহলে বড্ড বেমানান দেখায়। সৌজন্য স্বরূপ সেও হাসল, বলল, আমি রোমেরো, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। বেনিম আর কিছু বলল না। এক টুকরো সরল হেসে চলে গেল। রোমেরো তাকিয়ে রইল ওর যাওয়ার পথে।
এই শহরে কতদিন থাকতে পারবে সে বিষয়ে সন্দিহান সে। জানে না প্রতিবেশী হিসেবে বেনিম কক্স কেমন হবে। মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে, কিন্তু একটু আগে দেখা মেয়েটা প্রতিবেশী হিসেবে খুবই বাজে। তারাশ একজন সাব ইন্সপেক্টর, যদিও ইন্সপেক্টর হওয়া তার স্বপ্ন ছিল না। সে চাইতো একজন ডাক্তার হতে, কিন্তু তার বাবার স্বপ্নের কারণে তার ডাক্তার হওয়ার স্বপ্নে ভাটা পড়ে। কারণ বাবা চাইতেন তার ছেলে আইন নিয়ে পড়ুক, দেশের বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে তাদের শাস্তির দিকে ধাবিত করুক। তারাশ যেদিন বাবার এই চাওয়া সম্পর্কে জানতে পারল, সেই দিনই নিজের ডাক্তার হওয়ার স্বপ্নকে বিসর্জন দিয়েছে। কারণ বাবা যেহেতু চায় সে একজন ইন্সপেক্টর হোক, সেহেতু তাকে তাই হতে হবে, সেটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায়। বর্তমানে তারাশ ছুটিতে ছিল বিয়ে উপলক্ষে, কিন্তু যেহেতু গতকাল তার বিয়ে সম্পন্ন হয়নি, সেহেতু বাড়িতে বেকার বসে থাকাকে যুক্তিসঙ্গত মনে করেনি সে। তাই সকাল সকালই চলে এসেছিল থানায়, কিন্তু এসে সে বেশ ঝামেলাই পড়েছে। যে দেখছে সেই টিটকারি মারছে তার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে। সিনিয়র আর জুনিয়র নেই, সবাই মজা করছে। নাতালিয়ার সাথে তো তোমার বিয়ে ভেঙে গেছে, তা জেনোভিয়াকে কবে বিয়ে করছো? শুনলাম জেনোভিয়ার গর্ভে নাকি তোমার সন্তান, এটা কি আসলেই সত্যি? এরকম প্রশ্ন করে করে মাথা খাচ্ছে সবাই তারাশের। তারাশ এক এক করে সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত এবং বিরক্ত। জেনোভিয়ার গর্ভে তার সন্তান, এই কথাটা সবাই কিভাবে জেনে গেছে বুঝতে পারছে না। জেনোভিয়া এই মিথ্যা কথাটা কেবল নাতালিয়াকে বলেছিল, যাতে সে এই বিয়েটা ভাঙতে সক্ষম হয়। নাতালিয়া ব্যতীত কে শুনেছিল জেনোভিয়ার বলা এই কথাটা? কে কথাটা পুলিশ স্টেশনের মাঝে ছড়িয়ে তার সর্বনাশ করতে চাইছে? একবার যদি এই কথাটা মিডিয়ার কানে পৌঁছায় তখন কি হবে? আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠল তারাশের চক্ষুদ্বয়। সে টের পাচ্ছিল সে যদি আর কিছুক্ষণ এখানে থাকে তাহলে উন্মাদ হয়ে যাবে। তাই সে অতি সত্বর বেরিয়ে গেল থানা থেকে। রোদ খেলা করছে ভূপৃষ্ঠে, খিলখিলিয়ে হাসছে যেন। সকালের দিকে রোদের এমন মিষ্টি হাসি ছিল না, হঠাৎ করেই হেসে উঠেছে। এ হাসি তেজহীন, কোমল, কোনো উষ্ণতা নেই। থানার একদম কাছেই মাথভেই নিকোলায়ের বাসা। মাথভেইয়ের একটা কুকুর আছে, যেটার সাথে তারাশের খুব ভাব। কুকুরটা দূরেই বসেছিল, আকারে ওটা অনেক বড়, বাদামি পশমে ঢাকা শরীর। তারাশকে দেখেই লেজ নাড়তে নাড়তে চলে এলো কাছে। তারাশ গায়ে হাত বুলিয়ে দিতেই ওটা আবার দৌড়ে পালালো। তারাশের জেনোভিয়ার ডক্টর কথা মনে পড়ল। জেনোভিয়া আদর করে ডক্টর নাম রেখেছিল জুরা। জুরার সাথেও তারাশের খুব ভাব ছিল, কিন্তু মনিবের সাথে তারাশের দূরত্ব সৃষ্টি হওয়ায় জুরাও যারও তারাশের কাছ থেকে নিজেকে দূরে করে নিয়েছে। তারাশ আর বসে থাকল না, গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা দিল। পথি মধ্যে কোথাও ব্রেক নিল না। 2 বেডরুম, কিচেন, ওয়াশরুম আর ফিনিশড বেসমেন্টের বাড়িটা, সাদা আর খয়েরি রং মিলিয়ে। রাস্তার একদম কাছেই বাড়িটা, বলা যায় রাস্তার পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে ওর বাড়িটা। এটা ভাড়া বাড়ি। দরজা খুলে ভিতরে ঢুকল তারাশ। প্রথমে লম্বা সময় নিয়ে শাওয়ার নিল, তারপর চলে এলো কিচেনে। হালকা কিছু খাবার বানিয়ে নেবে এখন। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিল, ধুয়ে নিয়ে চপিং বোর্ডে টুকটুক শব্দ করে কাটতে লাগল। এরই মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো কানে। সবজি কাটা লেখে দরজা খুলতে গেল সে। জেনোভিয়া খাবারের বক্সটা নিচে নামিয়ে রাখা দিলেই তারাশ বলল, রাখবে না। থেমে গেল জেনোভিয়া। তুমি কখনোই ভালো রাঁধুনি ছিলে না, আর এখন যখন আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, সেহেতু তোমার রান্না এখন আরও ভালো লাগবে না আমার, বলে দরজার কাছ থেকে সরে এলো তারাশ। কিচেনে ঢুকে সবজি কাটতে লাগল, যেটা সে জেনোভিয়া আসার আগে থেকে করছিল। জেনোভিয়ার দুচোখে বিন্দু বিন্দু জল। তার কাছের মতো স্বচ্ছ মনটা অভিমানের কালো ছায়ায় ঢেকে গেল। হঠাৎ কোত্থেকে একগুচ্ছ রাগও এসে গেঁথে গেল তার বক্ষে। সে এতটাই অভিমানিনী আর রাগান্বিত হল যে খাবারের বক্সটা তারাশের বাসার সামনে ছুঁড়ে ফেলল। বক্স থেকে খাবার ছিটকে পড়ল বাইরে। জেনোভিয়া আর এক মুহূর্ত স্থির থাকল না ওখানে। শপটার নাম বারবারা। শপের মালিকের স্ত্রীর নাম ছিল বারবারা। তার নামেই নামকরণ করা হয় শপের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বারবারা বেচারা স্বামী গ্লেভকে ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। এই শপে প্রবেশ করলেই পলিনার এই ঘটনাটা সম্পর্কে মনে পড়ে যায়। তবে একথা সত্য যে গ্লেভ তার স্ত্রীকে আসলেই বড্ড বেশিই ভালোবাসত, এমনকি এখনও বাসে। আর তাই তো স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পরও গ্লেভ শপের নাম পরিবর্তন করেনি। পলিনা চকলেট স্টোরে এসে খুঁজে খুঁজে তার প্রিয় চকলেটগুলো ট্রলিতে ফেলছে, তার বেশি প্রিয় মিল্ক চকলেট। চকলেট বাছাইয়ের কাজ শেষে যখন সে ট্রলি ধরে অন্যদিকে যাওয়ার জন্য উদ্যত হল, তখন আচমকা সে আবিষ্কার করল একজন ছেলে তার সামনে স্থির মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। পলিনা ভয়ই পেয়ে গেল, কারণ ছেলেটা কখন এসে দাঁড়িয়েছে সে একদম টের পায়নি। কোনো শব্দ করেনি ছেলেটা,
তার আশপাশ এতই নীরব ছিল যে মনে হচ্ছে ছেলেটা বোধহয় নিঃশ্বাসও ফেলেনি একবার। নিঃশ্বাস ফেললেও হয়তো পলিনা শুনতে পেত। ছেলেটা এক গাল হেসে বলল, প্রিভিয়েত, আমি বেনিম কক্স। আমাদের একদিন রাস্তায় দেখা হয়েছিল। তুমি আমার হাত থেকে একটা বক্স ফেলে দিয়েছিলে। তোমার নিশ্চয়ই মনে আছে আমাকে? পলিনা বলল, দুঃখিত, আমি মনে করতে পারছি না। 5 দিন পূর্বে খয়েরি রঙের বাড়িটার সামনে লাল রঙের ডোরাকাটা শার্ট পরা ছিলে তুমি। আমার হাতের বক্স রাস্তায় ফেলে দিয়েছিলে। আসলেই মনে নেই তোমার? পলিনা ইতস্তত করে বলল, আমার এমন কিছুই মনে পড়ছে না, দুঃখিত। বেনিম তার তীক্ষ্ণ দৃষ্টির ঝলকে এক নিমিষে দেখে নিল পলিনার চোখে মিথ্যা ভাসছে। মেয়েটা কি চিনতে পেরেও বলছে চিনতে পারছে না। বেনিমের রাগ হল। বেনিম জানে তার রাগ অত্যন্ত বাজে, তাই সে সচরাচর কম রাখতে চায়। সে মেয়েটার চোখে স্থির চেয়ে থেকে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে সেদিনের জন্য সরি বলবে। আমি তোমাকে বক্সটা উঠিয়ে দিতে বলা সত্ত্বেও তুমি সেটা না উঠিয়ে দিয়েই চলে গিয়েছিলে। কিন্তু তুমি এখন আমাকে চিনতেই পারলে না, এটা খুব দুঃখের বিষয়। বেনিম সোজা বেরিয়ে গেল সব ছেড়ে। মুখে বিড়বিড় করে শুধু একটা কথাই আওড়াতে লাগল, ও আমাকে চিনতে পারল না, ও আমাকে ভুলে গেছে। কিভাবে ভুলে যেতে পারে? সারাটা পথ বেনিমের মনে এই ব্যাপারটাই ঘুরল। বেরি উইলো একটা শার্টের বোতাম লাগাচ্ছিলেন সোফায় বসে। এ কদিনেই তিনি বাড়িটাকে সাজিয়ে ফেলেছেন। এতে অবশ্য রিচার্ড আর বেনিমেরও সহযোগিতা ছিল। বাড়িটাকে ইতোমধ্যেই কেমন আপন আপন মনে হচ্ছে তার। বেনিম বাইরে থেকে ফিরেই ছোট বাচ্চাদের মতন মায়ের কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সোফায়। বলতে লাগল, মেয়েটা আমাকে চিনতে পারেনি মামা, ও আমাকে চিনতে পারেনি, ও আমাকে ভুলে গেছে মামা, মনে রাখেনি আমাকে, ও ভুলে গেছে। অজানা আশঙ্কায় বেরি উইলোর বুকের ভিতরটা ঠক ঠক করতে লাগল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। ভয়ে ভয়ে সে হাত রাখল ছেলের মাথায়। কাপা স্বরে জানতে চাইল, কার কথা বলছো বেনিম? ওই মেয়েটা মামা, বাদামি চুল, ধূসর চোখ, চোখের নিচে যে মেয়েটা তিল আছে, ওই মেয়েটা। মেয়েটা আমাকে চিনতে পারেনি। এত তাড়াতাড়ি ও আমাকে ভুলে গেছে? আমি তো ভুলে যাইনি। তাহলে ও আমাকে কেন ভুলে গেল? কেন ভুলে গেছে আমাকে? কেন চিনতে পারেনি? ও কেন রাগিয়ে দিল আমাকে? তীব্র কণ্ঠে জানতে চেয়ে কেঁদে উঠল বেনিম। ওকে এই মুহূর্তে একটা বাচ্চা মনে হচ্ছে। কাঁদতে কাঁদতে মাকে বলল, ও আমাকে কেন রাগিয়ে দিল মামা? আমি রাখতে চাই না, তবুও ও কেন রাগিয়ে দিল আমাকে? কেন চিনতে পারল না? কেন ভুলে গেল? কেন? বেনিম আরও প্রখরভাবে কেঁদে উঠল। অন্যদিকে বেরি উইলোর হাত পা ঠান্ডা হয়ে এসেছে। কোন মেয়ের কথা বলছে বেনিম? কোনো মেয়ের কথা বলছে বেনিম? পলিনা একটু অহংকারী প্রকৃতির। মানুষজনের সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেউ যেচে এসে সখ্যতা গড়তে চাইলে তাও ওর অপছন্দনীয়। বেনিমের ব্যাপারটাও পছন্দ হয়নি ওর। ও ছেলেটার হাত থেকে বক্স ফেলে দিয়েছিল বলে ছেলেটা আজ দৌড়ে ওর সাথে কথা বলতে এসেছে। আবার যাওয়ার সময় কি বলে গেল? সরি বলা উচিত ছিল ওর। উটকো মানুষজন। আর সেদিন বক্সটা উঠিয়ে দিতে বলেছিল বলেই কি ওর উঠিয়ে দিতে হবে? ও কি বেনিমের দাস? দিনটাই কেমন খারাপ বানিয়ে দিল বেনিম ছেলেটা। রোমেরো মেয়েটাকে দূর থেকেই লক্ষ্য করে চলল। মেয়েটাকে সে এর আগে দেখেছে। মেয়েটা রোমেরোকে অতিক্রম করে সামনে চলে গেল। পিছন থেকে ডাকল রোমেরো, এই! কেউ ডাকায় দাঁড়ালো পলিনা। ডাক অনুসরণ করে পিছনে তাকালো। রোমেরো বলল, সেদিন তোমাকে তোমার মা ওরকমভাবে মেরেছিল কেন? পলিনা ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি কে? রোমেরো বিস্মিত পলিনার দিকে এগিয়ে এসে বলল, আমি জানতাম না মেয়েদের স্মৃতিশক্তি এতটা খারাপ হয়। আমাকে মনে নেই? সত্যি মনে নেই? এটা আমি আর একটু হলেই যার গাড়ির নিচে চাপা পড়ে কবরে থাকতে এখন। সরি, আমার মনে নেই, আমি চিনতে পারছি না। পলিনা বেনিমের মতো করেই রোমেরোকেও এড়িয়ে গেল। আজকে ভালোই ছুটছিল পলিনা। দ্রুত বাড়ি ফেরার জন্য সোজা রাস্তা ছেড়ে অন্য শর্টকাট রাস্তা ধরেছে। কিন্তু যখন বাম দিকে মোড় নিল তখনই একটা হাতুড়ির বাড়িতে ছিটকে পড়ে গেল সে। মাথা ফেটে রক্তও ছিটকে পড়ল। ব্যথায় আর্তনাদ করল পলিনা। 2 হাতে চেপে ধরল মাথা। রক্তে ভিজে গেল হাত। লাইটের আলোয় দেখতে পেল কালো ক্যাপ মাথায় একজন সামনে এসে দাঁড়িয়েছে। পলিনা লোকটার মুখ দেখার চেষ্টা করল, কিন্তু তীব্র যন্ত্রণায় তার দৃষ্টি ঝাপসা। তাছাড়া লোকটার মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক থাকায় চেহারা ঢাকা পড়েছে। 2 চোখে মৃত্যু দেখতে পাচ্ছে পলিনা। মৃত্যু যেন ডাকছে তাকে, কিন্তু সে মরতে চায় না, বাঁচতে চায়, বাঁচতে চায় সে। পলিনা শক্তি সঞ্চয় করে টলতে টলতে উঠে দাঁড়াল। ছুটতে চেয়ে সামনে পা বাড়ালেই পিছন থেকে আবার একটা হাতুড়ির বাড়ি এসে লাগল তার মাথায়। রাস্তার উপর উপুড় হয়ে পড়ে গেল সে। লোকটা হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করল, মাথায় ও শরীরে। পলিনা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে লাভ হল না।
ব্যথায় বারবার কষ্টজর্জরিত চিৎকার করল সে, কিন্তু কে শুনবে তার এই ক্ষীণ চিৎকার? এখানের আশেপাশের বাড়িগুলো এখন পরিত্যক্ত। এক বাড়িতে শুধু এক বৃদ্ধা বাস করে, কিন্তু সে বৃদ্ধা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় বলে ভূমিকম্প হলেও সে টের পাবে না। পলিনার শরীরের শক্তি ধীরে ধীরে শূন্যের কোঠায় এসে ঠেকল। কোনো রকম তার প্রাণটা এখনও ঝুলে আছে বক্ষপঞ্জরে। লোকটা খুব নিকটে দাঁড়ানো। পলিনা অতি কষ্ট করে লোকটাকে কোনো রকমভাবে বলার চেষ্টা করল, মেরো না। লোকটার পাষণ্ড বুক একটুও বিচলিত হল না। সে পা দিয়ে জোরে কয়েকবার আঘাত করল পলিনার পেটে। পরপরই পলিনার মুখের সর্বত্র পড়তে লাগল এলোপাতারি সাতুড়ির বাড়ি, যা সহজে থামল না। বিভৎসরূপে পরিণত হল পলিনা। চোখ, মুখ, নাক কোনো কিছু পার্থক্য করা যাচ্ছে না। হাতুড়ির আঘাতে ওর পুরো মুখ, মাথা থেতলে গেছে। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। লোকটা এক হাত আঁকড়ে ধরল পলিনার, টেনে নিয়ে যেতে লাগল ওকে। একটা কালো গাড়ির কাছে এসে থামল সে। পলিনাকে গাড়ির ডিকিতে তুলে ডিকি বন্ধ করে দিল। গাড়ি নিয়ে যেতে লাগল নিজ গন্তব্যের দিকে। ঠোঁট কুঞ্চিত করে বাঁশির মতো তীক্ষ্ণ শব্দ দ্বারা সুন্দর একটা সুর তুলল। তারপর নিজ সৃষ্ট একটা গান গাইল গুনগুন করে। দিস নাইট ইজ মাইন, ইটস জাস্ট মি। আই অ্যাম দ্য কিং অফ দ্য ব্ল্যাক নাইট। I love warm blood and human screams. Oh, 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 I am the king of darkness.